আওয়ামী লীগকে বন্ধক রেখে ঋণ নিয়েছে না 20 কোটি মানুষকে বিশ্ব ব্যাংক এবং IMF এর কাছে বন্ধক রেখে টাকা নিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার থাকবে আপনার দলকে বন্ধক রেখে ঋণ দেন। 20 কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ দিয়ে লুটপাটের যে বাণিজ্য, এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। দুই ধরনের বিপদে একসাথে চলবে গরিব মানুষ। তার সস্তায় একটা পণ্য কিনবা 1000 টাকা 2000 টাকার একটা প্যাকেজ কিনবার অপশনটাও রাষ্ট্র কেড়ে নিল, আবার তাকে অন্যায্যভাবে বেশি দামে ভ্যাট পে করে পণ্য কিনতে বাধ্য করা হলো। তাহলে গরিব মানুষকে সে দুই পাশ থেকে গলা চাপা দিচ্ছে। কৃষকদের মাধ্যমে আমি প্রোডাকশন বৃদ্ধি করছি, সংকট কতটুকু আছে, এটা মেকআপ কিভাবে হবে, সেই ধরনের কথা না এসে আমি এইভাবে দিব না সেইভাবে দিব, আমার কাছে ম্যাজিক আছে কিনা, এগুলো খুবই অপ্রাসঙ্গিক এবং অভদ্র আচরণ। আমরা উপদেষ্টাদের কাছ থেকে মানবিক আচরণ আশা করি। গরিব মানুষদের ক্ষুধার প্রতি সম্মান দেখায় আপনারা কথা বলবেন। আমাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রকে টোটাল ট্যাক্স ম্যানেজমেন্ট, ট্যাক্স ল এগুলোকে ওভারহলিং করতে হবে, সিঙ্গেল ট্যাক্সে চলে আসতে হবে। আপনি বাড়ান 20, 22, 15 কত করবেন, অংশীদারদের সাথে পরামর্শ করে সেটা করেন, আর পুরো ট্যাক্স থাকে। আর গ্র্যাজুয়ালি ভ্যাটকে আপনি যেটা যে পার্সেন্টেজে আছে এটাকে কমিয়ে জিরোতে নিয়ে আসেন আগামী 5 বছরের জন্য। আমরা সিঙ্গেল ট্যাক্সের কান্ট্রি দেখতে চাই। দ্বিতীয়ত হচ্ছে সরকার তাহলে বলবে আমি বাজেট ডেফিসিট কিভাবে ম্যানেজ করব। আপনি ডেফিসিট বাজেট কেন করছেন? আপনার উপার্জন 3.5 লক্ষ কোটি টাকা, আপনি কেন 8 লক্ষ কোটি টাকা ফুটানি করছেন? একটা রাষ্ট্রকে এই যে ফুটানির ভিতর থেকে নিয়ে আপনি ব্যাংকরাপ্ট করে গেলে একটা সরকার চলে গেল, এরপরে তার দায় কার? ঋণ নেয় কে? সরকারগুলো ঋণ নেয় কাকে? বিক্রি করে, কাকে বন্ধক রেখে? IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয়। দলকে বন্ধক রেখে আওয়ামী লীগকে বন্ধক রেখে ঋণ নিয়েছে না 20 কোটি মানুষকে বিশ্ব ব্যাংক এবং IMF এর কাছে বন্ধক রেখে টাকা নিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার থাকবে আপনার দলকে বন্ধক রেখে ঋণ দেন। 20 কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ দিয়ে লুটপাটের যে বাণিজ্য, এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা আয়ের ভিত্তিতে চলতে চাই, জনগণের টাকায় চলতে চাই। এত প্রবৃদ্ধি, এমপ্লয়মেন্ট নাই কেন? 40 লক্ষের উপরে শিক্ষিত গ্রাজুয়েট ছেলেমেয়েরা কেন বেকার? তাহলে আপনার স্ট্যাগফ্লেশন চলছে, যে আপনি শুধু দেখাচ্ছেন কৃত্রিম ভাবে আপনার ইকোনমি বড় হচ্ছে, কিন্তু প্রবৃদ্ধি নাই, জব নাই, কর্মসংস্থান হচ্ছে না, এবং জেনুইন কোনো ডেভেলপমেন্ট আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না। বরং দেখতে পাচ্ছি 16 থেকে 25 বিলিয়ন ডলার প্রতি বছর লন্ডার হচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তাই সামারি হচ্ছে, দুইটা সামারি রিপোর্ট পার্টির পক্ষ থেকে। একটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্সে আসতে হবে, গ্র্যাজুয়ালি ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে, সকল ট্যাক্স বিলুপ্ত করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে অস্টারিটি মেজারে আসে। আমার যে গভর্নমেন্টের সাইজ দেখেন, আমার 60টা মন্ত্রী, আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হলো 16টা 17টা। আপনি কি আমেরিকার থেকে বড় দেশ হয়ে গেছেন? আপনার এত মন্ত্রী লাগবে কেন? এত সচিবালয় লাগবে কেন? এক সচিবালয়ে 4টা অধিদপ্তর আছে, কেন 4টা অধিদপ্তর লাগবে? তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার? আপনি একই কাজ 4টা ডিপার্টমেন্ট দিয়ে করাচ্ছেন। জাপানে সে 4th 5th লার্জেস্ট ইকোনমি, তার মিনিস্ট্রি হচ্ছে 11টা। আপনার কেন 60টা মন্ত্রণালয় লাগবে? আপনার অধিদপ্তর, তারপরে অটোনমাস বডি মিলে রাষ্ট্রের 80-85টা সংগঠন আছে। এত বড় গভর্নমেন্ট তো আমার দরকার নাই। বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর 1/10 ওয়ার্কফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব। এবং এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি, যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে। ডিজিটালাইজেশন মানেটা কি দেখেন, যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে তখন আমার 12 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল, এখন আমার এটা 19 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী। তাহলে ডিজিটাল হইলে তো কাজের সংখ্যা, ওয়ার্কফোর্স তো কমার কথা। আমার তো 12 লাখ তো 6 লাখে চলে আসার কথা, তবে এটা 1.5 গুণ বাড়লো কেন, 19 লাখে গেল কেন? তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই, রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে, যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল আপ করতে হয়, ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয়। এই হচ্ছে বাংলাদেশের ডিজিটালাইজেশন যেটা হয়েছে। তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় যেদিকে আসতে হবে রাষ্ট্রকে, তা না হলে ঋণ করে খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে, এই অর্থনীতি থেকে দেশ ধরে রাখতে পারবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না। অবিলম্বে এই যে 65টা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং আরোপ করেছেন, সেটা অবিলম্বে উঠায় নিতে হবে। এবং আপনারা আয়ের পথ খোঁজেন, ব্যয়ের পথ খোঁজেন, লুটপাট বন্ধ করেন। এখনো লুটপাট বন্ধ হয়নি। যত পরিমাণ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে, ওই লুটেরাদেরকে দেওয়া হচ্ছে। স্টক এক্সচেঞ্জের কমিশন চেয়ারম্যান, তারপরে হচ্ছে পুঁজিবাজারে যাদেরকে চেয়ারম্যান করা হচ্ছে, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না।
তো একের পর আমরা দেখতে পাচ্ছি যে রং সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। আজকে দেখলাম আপনার রুবায়াত শিবলি, যে সাবেক সিভিল এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিল, তাকে একজন উপদেষ্টা এত পরিমাণ শেল্টার দিচ্ছে যে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিট দর্পে মানে পতিত ছাত্রলীগের নেতাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সে অ্যারেস্ট হচ্ছে না, তার বিরুদ্ধে এতগুলো মানি লন্ডারিং এর মামলা হয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করছে। এই বাস্তবতাগুলো থেকে আমরা চাই রাষ্ট্র গণ অভ্যুত্থানের স্পিরিটে ফিরে আসুক, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার ভিত্তিতে যে অর্থনীতি আমরা দরকার, গরিব মানুষের বেঁচে খেয়ে সম্মানের সাথে বাঁচার অর্থনীতি, সেই অর্থনীতি আমরা ফেরত চাই। কর্মসংস্থানের অর্থনীতি ফেরত চাই। এফডিআই, ফরেন ইনভেস্টমেন্ট আসুক, সেই অর্থনীতি ফেরত চাই। এবং সেজন্য আমলাতন্ত্রকে আপনারা কাটেন, ছোট করেন, সাইজ কমাগে আসেন। ওখানে ব্যয় সংকোচন করলে দেখবেন যে আপনার আমলাদের পিছনে আমাদের বেতনের প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে খরচ হয়েছে। কাস্টম, ডিউটি, ভ্যাট, ট্যাক্স, এক্সাইজ, এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, এরপরে হচ্ছে দেখবেন আপনার কোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে। আপনি সিঙ্গেল ট্যাক্সে আসেন, নর্ডিক কান্ট্রি গুলো 40%, 42% ট্যাক্স দেয়। আপনি একবার একটা ট্যাক্স নেবেন এবং সেটা উপার্জনের উপরে ভিত্তি করে। গরিব মানুষ ট্যাক্স দেবে না। গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না, তিনি কাজ করবেন, তাকে রাষ্ট্র সাপোর্ট দেবে। কিন্তু আপনি টিসিবির চালের জন্য যে লাইন ধরে বাজার থেকে না কিনতে পেরে পণ্য কিনছে, তার উপর আপনি ভ্যাট চাপাই দিচ্ছেন। মানে এর থেকে জুলুম অবিচার আর কিছু হতে পারে। দুই ধরনের বিপদে একসাথে ফেললো গরিব মানুষকে। তার সস্তায় একটা পণ্য কিনবা, 1000 টাকা 2000 টাকার একটা প্যাকেজ কিনবার অপশনটাও রাষ্ট্র কেড়ে নিল, আবার তাকে অন্যায্যভাবে বেশি দামে ভ্যাট পে করে পণ্য কিনতে বাধ্য করা হলো। তাহলে গরিব মানুষকে সে দুই পাশ থেকে গলা চাপা দিচ্ছে। এটা তো গণ অভ্যুত্থানের স্পিরিট হতে পারে। এই জন্য আমরা উপদেষ্টা মন্ডলীকে বারবার বলছি যে সমর্থন এবং সমালোচনার মধ্য দিয়ে আপনারা আপনাদেরকে আমরা যেভাবে সাহায্য করছি, এইখানে আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে রাস্তা আন্দোলনে যেতে। কারণ দিন শেষে জনগণের লড়াই হচ্ছে আমার ওয়াদা, আমার প্লেজ। আমি কোন সরকার, আমি কোন উপদেষ্টার প্রতি আমার কোন বিন্দু পরিমাণ কমিটমেন্ট নাই। একটা রাজনৈতিক নেতা কর্মী হিসেবে দল আকারে আমাদের কমিটমেন্ট হচ্ছে দেশের মানুষের কাছে, গরিব মানুষের কাছে। মানুষের ন্যায্যতার লড়াই হচ্ছে আমার লড়াই। আমি তাদের জন্যই কথা বলি, আমরা তাদের জন্যই লড়াই করি। অতএব উপদেষ্টা মন্ডলীকে বলছি, খুব সিরিয়াসলি আপনাদের সিদ্ধান্তগুলো রিভাইজ করেন। ভুল সিদ্ধান্ত, বাড়াবাড়ি এবং বাকাওয়াজ, আপনারা সমাজ বিচ্ছিন্ন যে সকল সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো থেকে বেরোয় আসেন। চালের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না, তো রোডম্যাপ তৈরি করতে হবে। চালের দাম নিয়ন্ত্রণ হচ্ছে না, এটা তো একটা বড় বাস্তবতা হইল যে এই সরকার আসার পরে 6টা হিস্টোরিক বড় বড় বন্যা হয়েছে, যে এই বন্যাগুলো সাধারণত আমাদের অঞ্চলে হতো না। আপনারা দেখেছেন কুমিল্লা অঞ্চলে, যে ব্রাহ্মণবাড়ি অঞ্চলে যে বন্যা হয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে, আমাদের 30-40 বছর এই ধরনের বন্যা হয়নি। মোহনশাহী, শেরপুর, শেখরগঞ্জে যে বন্যা হয়েছে, 30-40 বছর এই ধরনের বন্যা হয়নি। তো আপনি ন্যায্যতার ভিত্তিতে কারণ বলবেন এবং উপদেষ্টার জায়গা থেকে আপনাদের দায়িত্ব হচ্ছে বিকল্প অল্টারনেটিভ বলা, যে এটা আমার সংকট, আমি এটা এইভাবে মেকআপ করবার চেষ্টা করছি। আমার চালের সংকট আছে, এই দেশ থেকে আমি কিনবার চেষ্টা করছি। আমার প্রোডাকশনে ঘাটতি আছে, এইভাবে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, কৃষকদের মাধ্যমে আমি প্রোডাকশন বৃদ্ধি করছি। সংকট কতটুকু আছে, এটা মেকআপ কিভাবে হবে, সেই ধরনের কথা না এসে আমি এইভাবে দিব না সেইভাবে দিব, আমার কাছে ম্যাজিক আছে কিনা, এগুলো খুবই মানে অপ্রাসঙ্গিক এবং অভদ্র আচরণ। আমরা উপদেষ্টাদের কাছ থেকে মানবিক আচরণ আশা করি। গরিব মানুষদের ক্ষুধার প্রতি সম্মান দেখায় আপনারা কথা বলবেন। আপনি কোনোদিন অভাবী ছিলেন না বলে অভাবগ্রস্ত মানুষকে খেলবার কোনো এখতিয়ার আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধনী উপদেষ্টাকে আমরা দেইনি। অতএব আমাদের দাবি খুব পরিষ্কার, সংকটগুলোকে অংশীদারদের সাথে পরামর্শ করেন। প্রয়োজনে কনফারেন্সের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত্যের কমিশন তৈরি করা হয়েছে, তাদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসেন। যেখানে যেখানে যে অংশীদারের সাথে বসা দরকার আপনারা পথ খুঁজে বের করেন। আপনারা এক্সপার্টদের কাছে জিজ্ঞেস করেন যে কিভাবে চালের সিচুয়েশনকে হ্যান্ডেল করা যায়, অ্যাড্রেস করা যায়। চায়না, ভিয়েতনাম, দক্ষিণ আমেরিকার বহু রাষ্ট্র এই ধরনের সংকটকে তারা 80-90 দশক থেকে মেকআপ করেছে। তাদের এক্সপেরিয়েন্স গুলো থেকে শেখার চেষ্টা করেন যে কিভাবে কাস্টমাইজ করা যায় বাংলাদেশে। একটা সংকট পার্মানেন্ট সংকট হতে পারে। আমার প্রতি বছর চিনি নাই, আমার প্রতি বছর পেঁয়াজ নাই, আমার প্রতি বছর আলু নাই, প্রতি বছর চাল নাই। একটা রাষ্ট্র তো একটা সংকট মানে দশকের পর দশক বেঁচে করতে পারে। একটা রেজলিউশনে তো রাষ্ট্রকে আসতে হবে। অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, সিরিয়াসলি রেজলিউশনে আসেন, রিজলভ করেন। এই ক্রাইসিস আমরা বারবার আপনাদের কাছ থেকে শুনতে চাই না। সেকেন্ড টাইম গরিব মানুষকে কষ্ট থেকে, বিড়ম্বনা থেকে রেহাত দেন। রাষ্ট্র বানানো হয়েছে গরিব মানুষকে সাহায্য করার জন্য।
রাষ্ট্র বানানো হয়েছে অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করবার জন্য, রাষ্ট্র বানানো হয়েছে অশিক্ষিত লোকদের শিক্ষিত বানানোর জন্য, রাষ্ট্র বানানো হয়েছে দুর্বল মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু এই রাষ্ট্রগুলোতে দেখবেন এই মানুষগুলোই সবচেয়ে বেশি নিপীড়িত। অর্থাৎ যাদের জন্য রাষ্ট্র বানানো হয়েছে, লড়াই করে যুদ্ধ করে রক্ত দিয়ে, তারা সেই রাষ্ট্রের কোনো বেনিফিটটা পাচ্ছে না। তো সেখানেই আমরা বলছি যে সকল পরোক্ষ কর গ্র্যাজুয়ালি রাষ্ট্রকে বিলুপ্ত করে ফেলতে হবে। পরোক্ষ কর থাকলেই হচ্ছে রাষ্ট্রের বৈষম্য তৈরি হবে, গরিব মানুষের উপরে করের প্রেশার বাড়বে। এবং বর্তমানে দেখেন আমার রাজস্ব আদায়ের প্রায় 50% টাকা আসে হচ্ছে ভ্যাট থেকে, মানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক, রিক্সাওয়ালা, টং দোকানদারের টাকা দিয়ে রাষ্ট্র চলছে। আর বড় লেখা হচ্ছে আপনার আমার রিজার্ভ থেকে সে রেয়াতি টাকা পায় বিলিয়নস অফ ডলার, আমার রিজার্ভ থেকে সে সাবসিডি পাচ্ছে, বড় লোকদেরকে ট্যাক্স মকুব করা হচ্ছে, বিল মকুব করা হচ্ছে। এই লুটেরা মডেলের অর্থনীতি থেকে আমরা মুক্তি চাই। এজন্যই তো গণঅভ্যুত্থান। এই ইনসাফের জায়গাটা তৈরি করবার জন্য হচ্ছে সকল পরোক্ষ কর থেকে রাষ্ট্রকে প্রত্যক্ষ করে যেতে হবে। উপার্জন ভিত্তিক কর, যিনি বেশি আয় করবেন তিনি রাষ্ট্রকে বেশি দেবেন, যিনি কম আয় করবেন তিনি মোটেই দেবেন। এই মডেলে না যাওয়া পর্যন্ত এই বৈষম্য থেকে, এই ইনইকুয়ালিটি থেকে আমরা রাষ্ট্রকে বের করে নিয়ে আসতে পারবো। যে আপনারা টিসিবির দোকান করে দেন প্রত্যেক পাড়ায় মহল্লায়, আপনাদের যাদের মুরব্বী আছেন সরকারি চাকরি করতেন, আপনারা জানবেন রেশনের দোকান ছিল। যদি ছোটবেলায় কার কথা মনে থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সন্তান হয়ে থাকে, আপনারা জানবেন ছোটবেলায় ওই রেশনের কার্ড দিয়ে ওই দোকান থেকে আপনারা ওই চাল, ডাল, আটা, ময়দা, তেল এগুলো সব নিয়ে আসা যেত। ওইটা তো সম্মানজনক ছিল। কিন্তু আমাদের কেন টিসিবির দোকান হবে না পাড়ায় মহল্লায়? অতএব ট্রাক বাতিল করে দিয়ে আপনারা অবিলম্বে এটা দোকানের মডেলে যান। যারা টিসিবি পণ্য পাওয়ার যোগ্য এই নাগরিকদেরকে আপনারা স্মার্ট কার্ড দেন, কোনো ক্যাশ ট্রানজাকশন হবে না, টাকা কার্ডে যাবে, ওই কার্ড থেকেই টিসিবির দোকান থেকে পণ্য কেনা যাবে, কোনো ক্যাশ লেনদেন হবে না। আর ইতিমধ্যে ট্রাক সার্ভিস যেটা ছিল কোনো নোটিশ ছাড়া, কোনো কারণ বলা ছাড়া হুটহাট করে এটা বন্ধ করে দেওয়াটা আরেকটা হচ্ছে হঠকারী সিদ্ধান্ত। এই যে মানে